মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা। আজকের আলোচ্য বিষয় মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা। মানস মানচিত্রটা কি সেটা আগে আমাদের একটু বুঝতে হবে। মানস কথার অর্থ হচ্ছে মনের বা হৃদয়ের বা অন্তরের, অর্থাৎ মনোগত বা হৃদয়গত কোনো বিষয়। মানচিত্র কোনো ভাব বা কোনো তথ্য বা কোনো অনুভূতির একটা চিত্ররূপ, সেটা হচ্ছে মানচিত্র। মানস মানচিত্র অর্থাৎ একটা বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করতে গেলে প্রথমেই যে বিষয়গুলো আমাদের মনের মধ্যে উকি দেয়, কোন কোন দিকে আমি আলোকপাত করব, কোন কোন বিষয় নিয়ে আলোচনায় অগ্রসর হব, সেই বিষয়গুলোকেই একটা ছবির আকারে দেখানোই হচ্ছে মানস মানচিত্র। এই যে দেখা যাচ্ছে যে মানস মানচিত্রর ছবিটা কীরকম, মাঝখানে যে কথাটি আছে এটা হচ্ছে মূল বিষয়, প্রবন্ধের শিরোনাম, আর বাকিগুলো হচ্ছে তার বিভিন্ন তথ্য বা সূত্র। এই বিষয়গুলো অবলম্বন করে আমাকে 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করতে হবে। হ্যাঁ, এই বিষয়গুলোর মধ্যেই ঘুরপাক খেতে হবে এমন কোনো কথা কিন্তু নেই। এই বিষয়ের বাইরে গিয়েও উল্লেখযোগ্য অনেক বিষয় থাকতে পারে এবং আছে, সেগুলোকে আমরা তুলে ধরতে পারি, তুলে ধরব। 400 শব্দের মধ্যে রাখার চেষ্টা করব। 10% শব্দ কম বেশি হতে পারে, এটা পর্ষদ স্বীকৃত। সেদিকে একটু খেয়াল রেখে আমরা প্রবন্ধ রচনায় অংশগ্রহণ করব। আমাদের প্রবন্ধের মূল বিষয় হচ্ছে মেলা। মেলা কথাটি একদম মাঝখানে রয়েছে, এর চারপাশ দিয়ে রয়েছে বিভিন্ন অক্টোপাসের মতো কতগুলো ডানা মেলে বিভিন্ন বিষয়। এই বিষয়গুলো ধরে ধরে আমরা আলোচনায় অগ্রসর হব। প্রত্যেক প্রবন্ধেরই একটি শুরু এবং শেষ থাকে, অর্থাৎ একটা ভূমিকা বা ইন্ট্রোডাকশন এবং উপসংহার বা কনক্লুশন থাকে। আমরা এই মেলা প্রবন্ধটিতেও একটি ভূমিকা লিখব, অর্থাৎ প্রথম ফার্স্ট প্যারাগ্রাফ করে আমরা 4-5 লাইনের মধ্যে মেলা সম্পর্কে একটা সম্যক ধারণা দেব, যেখানে মেলার জন্য আমরা সারা বছর ধরে অপেক্ষা করি। মেলা আমাদের কীভাবে আমাদের একাকিত্ব দূর করে এবং আমাদের একঘেয়েমি জীবন থেকে সাময়িক হলেও আমাদের সেখান থেকে আনন্দ দেয়, ইত্যাদি ইত্যাদি বিষয়ে আমরা মোটামুটি 3-4 লাইন কি 5 লাইনের মধ্যে একটা সুন্দর ভূমিকা লিখব। এরপর প্রথম সূত্র, মেলার গুরুত্ব। মেলা হলো মানুষের মিলন ক্ষেত্র। মেলা আমাদের কি কি উপকারে আসে? ক্ষুদ্র ব্যবসায়ীদের রোজগারের মাধ্যম, এটা একটা উপকার। আমাদের জীবনের একঘেয়েমি কাটে আনন্দ উদ্দীপনার সৃষ্টি করে, এটা আমাদের ভীষণভাবে প্রাপ্তি হয়। মেলার মধ্যে দিয়ে আমরা বিচিত্র সংস্কৃতি ও দ্রব্যাদির সঙ্গে পরিচিত হতে পারি। মেলায় যে বিভিন্ন দোকানগুলো বসে তাতে আমরা অনেক কিছু কিনতে পারি, ইত্যাদি ইত্যাদি। ধর্মীয় মেলা, সবচেয়ে বেশি মেলা হয় ধর্মীয় মেলা। ধর্মের ভিত্তিতে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে মেলা বসে। হিন্দু ধর্মের সবচেয়ে বড় মেলা হচ্ছে দুর্গাপূজার মেলা। এছাড়া বিভিন্ন দেবদেবতার পুজো উপলক্ষে মেলা তো বসেই। মুসলিমদের ঈদের মেলা, খ্রিস্টানদের বড়দিনের মেলা, যেমন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ভক্ত মতুয়াদের বিভিন্ন মতুয়া মহোৎসবে উপলক্ষে মেলা ইত্যাদি। আঞ্চলিক মেলা, কোনো কোনো মেলা আছে কোনো কোনো নির্দিষ্ট অঞ্চলের জন্য প্রসিদ্ধ, সেগুলোকে আমরা আঞ্চলিক মেলা বলে ধরে নিতে পারি এবং সেই প্রসঙ্গে আমরা একটি প্যারাগ্রাফ লিখব। যেমন কেদুলির জয়দেবের মেলা, গঙ্গাসাগরের মেলা, ঠাকুরনগরের মতুয়া মেলা, এইরকম বিভিন্ন অঞ্চলের মেলাকে নিয়ে আমরা একটি প্যারাগ্রাফ লিখব। জাতীয় মেলা, জাতীয় মেলা বলতে সর্বভারতীয় মেলাকে বোঝায়, যেটা ভারতের বিভিন্ন প্রদেশ থেকে সেই মেলায় অংশগ্রহণ করে, এরকম কোনো মেলাকে আমরা জাতীয় মেলা বলি। যেমন জাতীয় নাট্য মেলা, জাতীয় শিল্প মেলা, জাতীয় সংস্কৃতি মেলা, জাতীয় শিল্প প্রদর্শনী মেলা ইত্যাদি। আন্তর্জাতিক মেলা, আন্তর্জাতিক ব্যাপারটা কি? ভারতের বাইরে অন্য কোনো দেশের যেখানে অংশগ্রহণ থাকে সেটাই হচ্ছে আন্তর্জাতিক। যেমন আন্তর্জাতিক বই মেলা, আন্তর্জাতিক চলচ্চিত্র মেলা, আন্তর্জাতিক নাট্য মেলা, আন্তর্জাতিক শিল্প মেলা ইত্যাদি। এই বিষয় নিয়ে আমরা 3-4 লাইন 5 লাইন লিখব। সাংস্কৃতিক মেলা, সাংস্কৃতিক মেলা কি?
ভারতের বিভিন্ন প্রদেশের হোক বা শুধু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যে সংস্কৃতি আছে সেটা নিয়ে যে মেলা, সেটা হচ্ছে সাংস্কৃতিক মেলা। যেমন বঙ্গ সংস্কৃতি মেলা, সঙ্গীত মেলা, ব্যান্ড সঙ্গীতের মেলা, নাট্য মেলা, কবি গানের মেলা, যাত্রা গানের মেলা, বাউল গানের মেলা ইত্যাদি। বিরল প্রকৃতির মেলা। বিরল প্রকৃতির মেলা কি? যে মেলা সচরাচর হয় না এবং যে মেলা সচরাচর আমরা দেখতেও পাই না, এমন অদ্ভুত কিছু মেলাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে প্রচলিত আছে। যেমন সাপের মেলা, চাকদার খেদাইতলা বলে একটা জায়গা আছে, সেখানে সাপের মেলা হয়। মাছের মেলা হয় হুগলিতে, একটা খাদ্য মেলা নতুন আবার শুরু হয়েছে, ইত্যাদি ইত্যাদি। সবশেষে কনক্লুশন বা উপসংহার। এখানে আমরা এইভাবে একটা উপসংহার লিখব, যেখানে সাম্প্রতিককালে নতুন নতুন মেলার সৃষ্টি হয়েছে, যেমন বিজ্ঞান মেলা, প্রদর্শনীগত মেলা, কর্মসংস্থান সংক্রান্ত বিভিন্ন কোম্পানি থেকে মেলার আয়োজন করে। তাছাড়া এমনও হয়, এমন জায়গা আছে যেখানে রোজই বিকেলবেলা মেলা বসে, যেমন দার্জিলিংয়ের মেল ইত্যাদি বিষয়ে যেটুকু আমার জানা আছে তার মধ্যে থেকে একটি সুন্দর একটা উপসংহার আমরা লিখব। তাহলে আমাদের এই প্রবন্ধ সম্পূর্ণ হবে। এইভাবে 8-10টা পয়েন্ট ধরে ধরে আমরা যদি 4-5 লাইন করে লিখি তাহলে একটি প্রবন্ধ খুব সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে। তবে আমরা যত উপরের ক্লাসে উঠব তত আমরা পয়েন্টগুলো পরিহার করার চেষ্টা করব। অর্থাৎ আমরা ভূমিকাটা লিখব, কিন্তু ভূমিকা বানান করে লিখব না। তারপরের যে পয়েন্টটা রয়েছে, যেমন ধর্মীয় মেলা, ধর্মীয় মেলা সেটা আমরা পয়েন্ট করে না লিখে ধর্মীয় মেলা সম্পর্কে যেটুকু লিখলাম, যে প্যারাগ্রাফটা লিখলাম, আমরা সেই প্যারাগ্রাফটা লিখব। কিন্তু ধর্মীয় মেলা যে পয়েন্ট, সেই পয়েন্টটা আমরা নাও করতে পারি। আর যদি করেও থাকো তোমরা, তাহলে খুব একটা অসুবিধা হবে বলে আমার মনে হয় না। উচ্চ মাধ্যমিক পর্যন্ত এটা চলতে পারে খুব ভালোভাবেই। পয়েন্ট করে করে দিলে এক্সামিনারের দেখতেও খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তবে ভূমিকা এবং উপসংহার এই দুটো পয়েন্ট না লেখাটাই ভালো। এই সঙ্গে আরেকটু বলি, যদি এই যেমন মেলা, এরকম প্রাসঙ্গিক কোনো ছবি তোমরা এঁকে দিতে পারো এই প্রবন্ধের কোনো একটা জায়গায় মনে হলে, বা একদম শেষে বা শুরুতে যদি মেলার একটা ছবি তোমরা খুব কম সময়ের মধ্যে যারা আঁকতে জানো পেন্সিল স্কেচ করে দিলে, তাহলে তোমার প্রবন্ধটা অন্যদের থেকে একটু আলাদা হলো, তাহলে তোমার সেক্ষেত্রে নম্বর পেতে আরও সুবিধা হবে।